আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো কোষ ও কোষের গঠন অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর টপিকটা কিন্তু আমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সিকিউ এর গ নাম্বারে প্রায় সময় এটা আসে যে কোষ প্রাচীরের গাঠনিক চিত্র আঁকো বা কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো, এরকম করে দিয়ে দেয়। বা অনেক সময় দেখবা যে একটা হয়তো কোনো উদ্ভিদ দিয়ে দিছে, কোনো একটা উদ্ভিদ বা কিছু প্রতীকী চিত্র দিয়ে দিতে পারে, যে প্রতীকী চিত্রতে তোমাকে বলা হয়েছে যে এই চিত্রে উদ্ভিদের জড় অংশের বর্ণনা করো। তাহলে উদ্ভিদের যে জড় অংশটা সেটা এখানে হচ্ছে কোষ প্রাচীর। তাহলে ওই কোষ প্রাচীরের বর্ণনা বা চিত্র সহ বর্ণনা কিন্তু তোমাকে লিখতে হবে। বায়োলজিতে যেই যেই অংশে বা যেই যেই কোশ্চেনেই দেখবা যে বইয়ে কোনো চিত্র ইনক্লুড আছে, সেটা অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে। তো যাই হোক, আমরা এখন একটু কোষ প্রাচীরটা আঁকানোর চেষ্টা করবো, কারণ এই চিত্রটা শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা ফার্স্টে যদি একটু কোষ প্রাচীর আঁকার চেষ্টা করি, প্রথমে আমরা কি দিব? প্রথমে আমরা দিব এই যে এইরকম একটা দাগ। এরকম একটা দাগ আমি দিয়ে নিলাম। তারপরে তার মাঝ বরাবর এইখান থেকে আমি আরো একটা দাগ দিয়ে দিই। এই যে দেখো, আমি দিয়ে নিছি দাগ। এখন কি, এই যে আমি দাগ দিলাম, এই এই মোটা দাগটাকে বলা হয় কোষ প্রাচীরের মধ্যপট। মোটা দাগটিকে বলা হয় কোষ প্রাচীরের মধ্যপট। এটা একদম কোষ প্রাচীরের মাঝ বরাবর বা সবচেয়ে ভিতরের দিকের অংশ। তারপর এই মধ্যপর্দাকে ঘিরে থাকে আরেকটা প্রাচীর, সে সামান্য একটু পুরো একটা প্রাচীর, তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। আবার এই প্রাথমিক প্রাচীরের বাইরে 3 স্তর বিশিষ্ট আরো একটা প্রাচীর থাকে, যাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তো আমরা একটু ধীরে ধীরে সবগুলো আঁকার চেষ্টা করি। তো প্রথমে দেখো কি আছে আমাদের, প্রাথমিক প্রাচীর। তো এটা মধ্যপর্দার পরে থাকবে আমাদের প্রাথমিক প্রাচীর। তো আমি প্রাথমিক প্রাচীরটা একটু আঁকানোর চেষ্টা করি। এই যে দুই পাশ থেকে আমি এভাবে দিব। দেখো, দুই পাশ থেকে আমি এখানে দিয়ে ফেললাম। তারপরে এখান থেকেও দুই পাশে সেম ভাবে আমি দিয়ে নিব। দেখো, আমি একদম সেম ভাবে এটা দিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখান থেকে এই বরাবর আর একটা যাবে। এই যে দেখো, আমি দিয়ে নিচ্ছি। এই চিত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এক্সামে অনেক অনেক বেশি আসে। তো তোমরা একটু ঠিক মতো খেয়াল করবা যে আমি কিভাবে চিত্রটা আঁকাচ্ছি। তো দেখো, এই যে কোষ প্রাচীরের মধ্যপর্দা তো দেখলাম, আচ্ছা এই পাশেও আমি দিয়ে নেই। আর এই যে হয়ে গেছে। এটা কি? এটা হলো মধ্যপর্দা, আর এর ভিতরে ডটেড ডটেড দিবা। এই ডট গুলো হলো প্রাথমিক প্রাচীর। আমি একটু বড় করে ডট গুলো দিয়ে নিই। এই ডট গুলোকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই যে ডট 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 আমি দিয়ে নিচ্ছি। ডটেড এরিয়া, এই ডটেড এরিয়াটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দাকে ঘিরে যে প্রাচীর অবস্থিত, সেই প্রাচীরকে আমরা বলি প্রাথমিক প্রাচীর। আর এই প্রাথমিক প্রাচীরের পুরুত্ব দেখবা দেওয়া আছে 1 থেকে 3 মাইক্রোমিটার, অর্থাৎ এটা অনেক কম পুরু বা সামান্য একটু পুরু। আর এই প্রাথমিক প্রাচীরের তুলনায় আবার যে যে সেকেন্ডারি প্রাচীর আছে সেটা আরো বেশি পুরু, আমরা যা দেখবো। তো এটা আমাদের প্রাথমিক প্রাচীরটা আমি আগে এঁকে নিই। আচ্ছা, এই যে আমার প্রাথমিক প্রাচীর দেওয়া শেষ। প্রাথমিক প্রাচীর দেওয়া শেষ, এবার আমাকে দিতে হবে কি সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, এখন আমি দিব কি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর আমি আবার বলছি যে এটা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। তো এই যে আমি সেকেন্ডারি প্রাচীরটা এভাবে ধরো দিব। একটা স্তর দিলাম, যে দুইটা স্তর দিলাম, আর এই যে আমার 3 নাম্বার স্তরটা। দেখো, আমি সেকেন্ডারি প্রাচীরটা দিয়ে ফেলছি। 3 স্তর বিশিষ্ট হয় সেকেন্ডারি প্রাচীর। আর এখানেও সেম ভাবে একটা স্তর দিলাম, দুইটা স্তর দিলাম, আর এই যে 3 নাম্বার স্তরটা। তারপরে এখানে কি করব? ওইখানেও ঠিক সেম ভাবে সেম ওয়েতে আমি স্তর দিব। তো দেখো, আমি এখানে যদি দেই, তো এইটা হলো আমার প্রথম স্তর। এটা আমার প্রথম স্তর। তারপরে আমাকে দিতে হবে আরো একটা স্তর। এই যে এটা আমার দ্বিতীয় স্তর, আর পর এই অংশটুকু কি আমার তৃতীয় স্তর। এই অংশটুকু আমার তৃতীয় স্তর। যদি অনেক বেশি সুন্দর হলো না, তারপরে আমি কি দিব এখন? এখানেও সেকেন্ডারি প্রাচীর দিব। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট আমরা জানি। তাহলে এই যে এইভাবে আমি 3টা স্তর আঁকায় ফেললাম। তারপর এই নিচের পার্টটাতেও, নিচের পোর্শনটাতেও ঠিক সেম ভাবে আমি 3টা প্রাচীর দিয়ে দিব। একটু বড় হয়ে গেল। যাই হোক, তোমরা এটা খাতায় আঁকলে দেখবা যে অনেক সুন্দর হচ্ছে, খাতায় অনেক বেশি সুন্দর হবে এটা।
তো এখানেও কি করব, জাস্ট 3টা স্তর আমি এঁকে নিব। এই যে আমি 3টা স্তর এঁকে নিচ্ছি। একটা স্তর, এই যে 2টা, আর এটা হলো 3 নম্বরটা। এই দেখো 3টা স্তর আমার আঁকা শেষ। তাহলে এই যে এই 3 স্তর বিশিষ্ট প্রাচীর, এই 3 স্তর বিশিষ্ট এই 3টে প্রাচীরকে আমরা কি বলতেছি, সেকেন্ডারি প্রাচীর। এখন একটু নামকরণ করা শুরু করি। এই মাঝখানের এই যে গাঢ় অংশ, এর নাম কি? এর নাম হলো মধ্যপর্দা। এটা হলো মধ্যপর্দা। তারপরে এই যে মধ্যপর্দার বাইরে আরেকটা প্রাচীর দেখতেছি, এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা আবার কতটুকু পুরু? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। তারপর দেখো এই যে 3টাকে আমরা একটি বলতেছি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরকে ঘিরে রয়েছে সেকেন্ডারি প্রাচীর। আবার কিছু কিছু উদ্ভিদে দেখবা যে সেকেন্ডারি প্রাচীরের বাইরে আরো একটা স্তর আছে, তাকে বলা হয় টারশিয়ারি প্রাচীর। এটা সব উদ্ভিদে নেই, কিছু কিছু উদ্ভিদে আছে। তো এই সেকেন্ডারি প্রাচীরটা হলো 5 থেকে 10 মাইক্রোমিটার। 5 থেকে 10 মাইক্রোমিটার। তাহলে দেখো আমরা মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর সবকিছু দিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে একটা ফাঁক, এখানে একটা ফাঁক। তো এই ফাঁক গুলোকে কি বলা হচ্ছে? এই যে উপরের দিকের যে ফাঁক, উপরের দিকের এই ফাঁকটাকে বলা হচ্ছে পিট পেয়ার। উপরের দিকের ফাঁকটাকে আমরা বলি পিট পেয়ার। পিট পেয়ার বা কূপ এলাকা, পিট পেয়ার বা কূপ এলাকা। এই যে নিচের দিকে যে ফাঁকটা, তাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেন। একটা পিট পেয়ার আর একটা হলো পিট মেমব্রেন। তাহলে পেয়ার বা পিট পেয়ারটা কোথায়? উপরের দিকে, উপরের দিকে যে ছিদ্রটা। আর পিট মেমব্রেনটা হচ্ছে যে নিচের দিক বরাবর যে ছিদ্রটা। তাহলে দেখো এটাই ছিল আমাদের আলটিমেটলি কোষ প্রাচীরের চিত্র বা কোষ প্রাচীরের গঠনিক চিত্র। চিত্র কোষ প্রাচীর। চিত্র দেখো, এটা আমাদের কিসের চিত্র? কোষ প্রাচীরের চিত্র। তাহলে এই যে দেখো আমাদের কোষ প্রাচীরের চিত্রটা কিন্তু শেষ হয়ে গেল। যে প্রথমে কি আছে কোষ প্রাচীরের মধ্যে? প্রথমে আছে, এই যে প্রথমে দেখো এই বরাবর আছে মধ্যপর্দা, এই মাঝখানের অংশটুকু বলা হচ্ছে মধ্যপর্দা। তারপরে দেখো এই যে ফোঁটা 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 দিছি, এই পার্টটুকু কি বলা হচ্ছে? প্রাথমিক প্রাচীর। তারপরে এই যে 3 স্তর বিশিষ্ট একটা মোটা স্তর, এই মোটা স্তরটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর হলো 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু, সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। আর এই যে প্রথম বা উপরের দিক বরাবর যে একটা ছিদ্র বা খাঁজ, একে বলা হয় পিট পেয়ার। আর নিচের দিক বরাবর খাঁজটাকে আমরা বলতেছি পিট মেমব্রেন। তো এটাই ছিল অল ওভার কোষ প্রাচীরের চিত্র। এখন কোষ প্রাচীরের চিত্র আমরা বুঝলাম, এখন হালকা পাতলা কিছু আমাদের এর গঠন সম্পর্কে জানতে হবে বা কিছু অংশ সম্পর্কে জানতে হবে। তো প্রথমে দেখো যে কোষ প্রাচীরে প্রথমে আমরা কি পাইছি? কোষ প্রাচীর প্রথমে পাইছি আমরা মধ্যপর্দা। কোষ প্রাচীর প্রথমে আমরা পেয়েছি মধ্যপর্দা। এই মধ্যপর্দা আবার কি দ্বারা সৃষ্ট? দেখো এই মধ্যপর্দা, আমি যদি প্রথম অংশটুকুতে আসি, যে কোষ প্রাচীর কিন্তু 3 স্তর বিশিষ্ট। কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট? দেখো 3 স্তর বিশিষ্ট, অর্থাৎ মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর আর হলো সেকেন্ডারি প্রাচীর। তার মধ্যে মধ্যপর্দা, মধ্যপর্দা কি দ্বারা গঠিত? এটা সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস, অর্থাৎ ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট এবং প্যাকটিন ভ্যাসিকল। ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট ও প্যাকটিন ভ্যাসিকল, প্যাকটিন জাতীয় ভ্যাসিকল মিলে মধ্যপর্দা গঠিত। প্যাকটিন ভ্যাসিকল, ফ্র্যাগমোপ্লাস্ট আর প্যাকটিন ভ্যাসিকল নিয়ে কি গঠিত? মধ্যপর্দা। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকল। এই ফ্র্যাগমোপ্লাস্টটা কোথা থেকে আসতেছে? এটা অনেক সময় এক্সামে আসে যে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ফ্র্যাগমোপ্লাস্ট আসছে আমার সাইটোপ্লাজম থেকে। আর প্যাকটিন জাতীয় ভ্যাসিকল এটা কোথা থেকে আসছে? গলজি বডি থেকে বা গলগি বডি থেকে। গলগি বডি, প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস আসছে গলগি বডি থেকে। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট আসলো সাইটোপ্লাজম থেকে এবং প্যাকটিন জাতীয় ভ্যাসিকল আসলো গলগি বডি থেকে। আর এই দুইটা মিলে কি সৃষ্টি করলো? মধ্যপর্দা। তারপরে প্রাচীরটা কি আমরা দেখছি? তারপরে প্রাচীরটা দেখো প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার পরেই ঠিক আছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, এই যে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর তো আমরা আগেই দেখলাম কত পুরু, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হলো প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর আবার কি দ্বারা গঠিত? প্রাথমিক প্রাচীর গঠিত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন।
সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা মিলে কি আমার গঠন করে প্রাথমিক প্রাচীর। আর এই প্রাথমিক প্রাচীরটা হলো 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এখন দেখো যে আমাদেরকে যদি বলা হয় যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু হবে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। কারণ কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, দেখবা এই যে সেলুলোজ, সেলুলোজ থাকে 40%। হ্যামি মানে কি যেন একটা অর্ধেক বলা হয়, হ্যামি সেলুলোজ তাহলে থাকে 20%। সেলুলোজ 40%, হ্যামি সেলুলোজ 20%। আর 30%, আর থাকে 30% প্যাকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিন এটা কতটুকু থাকে 10%। 10%। আর এখানে যে প্যাকটিন দেখতেছো, এই প্যাকটিন কতটুকু থাকে, এটা থাকে 30%। তাহলে এই সবগুলো মিলে মূলত কোষ প্রাচীরে যে গঠনটা তাকে বলা হয় আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। এখন যেটা আমরা পড়তেছি দেখো, এটা কোষ প্রাচীরের ভৌত গঠন বা কোষ প্রাচীরের আকার আকৃতি বা কোষ প্রাচীরের অঙ্গাণুর ভিতরে কি কি জিনিস আছে সেটাকে বলা হয় ভৌত গঠন। আর রাসায়নিক গঠন হচ্ছে কোষ প্রাচীর কি কি রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। তাহলে ওই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে দেখো কি কি আছে, সেলুলোজ, ওই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে আছে সেলুলোজ। রাসায়নিক পদার্থগুলোর মধ্যে আছে সেলুলোজ। ফার্স্টে যদি দেখো কি আছে আমাদের, সেলুলোজ, তারপরে দেখো হেমিসেলুলোজ, তারপরে আছে গ্লাইকোপ্রোটিন, আর এই যেখানে আছে প্যাকটিন। এই চারটা মিলে আমাদের কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। তার মধ্যে দেখো হেমিসেলুলোজ কতটুকু আছে, হেমিসেলুলোজ সেলুলোজ আছে তার মধ্যে 40%, হেমিসেলুলোজ তার অর্ধেক 20%, গ্লাইকোপ্রোটিন আছে 10% এবং প্যাকটিন জাতীয় ভ্যাসিকল দেখো কত 30%। এর মাধ্যমে কিন্তু দেখো আমাদের কোষ প্রাচীর রাসায়নিক গঠনটাও শেষ। আমরা ভৌত গঠন পড়ার সাথে সাথে রাসায়নিক গঠনটাকে আয়ত্ত করে ফেলবো। যে কোষ প্রাচীর রাসায়নিক গঠনে কি কি আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন আর প্যাকটিন। সেলুলোজ কতটুকু 40%, হেমিসেলুলোজ 20%, গ্লাইকোপ্রোটিন 10%, আর প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস কতটুকু আছে 30%। এই ছিল মোটামুটি আমাদের এর গাঠনিক রাসায়নিক ধর্ম বা রাসায়নিক গঠন, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। এখন দেখো প্রাথমিক প্রাচীর তো আমরা দেখলাম, প্রাথমিক প্রাচীর এগুলো দ্বারা গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন এবং কত পুরু, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এখন আমাদেরকে দেখতে হবে যে সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিকটা তো দেখলাম, এবার আসি আমি সেকেন্ডারি প্রাচীরে। এর পরের প্রাচীরটা কি হলো আমাদের সেকেন্ডারি প্রাচীর। আর সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট ছিল বলতো, ওটাও কিন্তু 3 স্তর বিশিষ্ট ছিল। 3টা পার্ট ছিল সেকেন্ডারি প্রাচীরে। তাহলে দেখো এই যে সেকেন্ডারি প্রাচীর, এটা আবার কতটুকু পুরু আমরা কিন্তু দেখছি 5 থেকে 10 মাইক্রোমিটার। অর্থাৎ প্রাথমিক প্রাচীরের তুলনায় কিন্তু সেকেন্ডারি প্রাচীরটা আরেকটু বেশি পুরু। এই সেকেন্ডারি প্রাচীর আবার কি দ্বারা গঠিত, এটা গঠিত সেলুলোজ এবং লিগনিন। সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত। সেকেন্ডারি প্রাচীর গঠিত সেলুলোজ এবং লিগনিন দ্বারা। সেলুলোজ এবং লিগনিন দ্বারা সেকেন্ডারি প্রাচীর গঠিত। সেলুলোজ, সেলুলোজ আর লিগনিন, সেলুলোজ আর লিগনিন, এই সেলুলোজ আর লিগনিন দ্বারা কি গঠিত সেকেন্ডারি প্রাচীর। এর মাধ্যমে দেখো আমাদের কোষ প্রাচীর ভৌত গঠনটা শেষ। তো যদি কোশ্চেন আসে যে কোষ প্রাচীর ভৌত গঠন বর্ণনা করো, তাহলে কিন্তু আমরা এই যেভাবে চিত্র প্রথমে দিব, চিত্র দিয়ে সেটা চিহ্নিত করবো, চিহ্নিত করে লিখবো যে কোষ প্রাচীরকে 3টি স্তরে বিভক্ত করা যায়। কোষ প্রাচীরকে আমরা কয়টি স্তরে বিভক্ত করতে পারি, কোষ প্রাচীরকে আমরা এই যে 3টি স্তরে বিভক্ত করতে পারি। কি কি স্তর, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর আর একটা হলো সেকেন্ডারি প্রাচীর। তারপরে তুমি একটু ছোট করে বর্ণনা লিখে দিবে যে মধ্য পর্দা কি দ্বারা গঠিত, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং প্যাকটিন জাতীয় ভ্যাসিকল মিলে মধ্য পর্দা গঠিত। আর এই মধ্য পর্দা, মধ্য পর্দার কোনো পুরুত্ব এখানে দেওয়া নাই। তারপরে দেখবো যে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর কি দ্বারা গঠিত, প্রাথমিক প্রাচীর হলো মধ্য পর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন জমা হয় যে প্রাচীর সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। আর এই প্রাথমিক প্রাচীর কতটুকু পুরো, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো। তারপরে লিখবা সেকেন্ডারি প্রাচীর, ভাবে পয়েন্ট করে দিয়ে দিবা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর আমরা কি দেখতেছি, প্রাথমিক প্রাচীরের উপরে সেলুলোজ আর লিগনিন, প্রাথমিক প্রাচীরের উপরে সেলুলোজ আর লিগনিন জমা হয়ে, সেলুলোজ আর লিগনিন জমা হয় যে প্রাচীর গঠন করে সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর কতটুকু পুরু, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। আর প্রাথমিক প্রাচীর 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। তো এই ছিল আমাদের এটার সম্পর্কিত গঠন। তাহলে কোষ প্রাচীরের কিন্তু আমাদের ভৌত গঠন শেষ। আমরা সাথে সাথে রাসায়নিক গঠনটাও কিন্তু পড়ে ফেলছি। এখন তোমরা আরো কিছু ছোট ছোট এমসিকিউ এর জন্য পড়বা। এই যে মধ্য পর্দা, দেখো আমরা মধ্য পর্দায় মাঝখানের অংশটাকে দেখছি যে এটা হলো মধ্য পর্দা।
তো এই মধ্য পর্দার অংশটা একে দেখো এখানে এই যে পাশের মধ্য পর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন, অর্থাৎ পিট মেমব্রেনকে তুমি মধ্য পর্দা বলতে পারো। তাহলে মধ্য পর্দাকে পিট মেমব্রেনও বলা হয়। পিট মেমব্রেন এর আরেকটা নাম কিন্তু হলো মধ্য পর্দা। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে পিট মেমব্রেন বলতে কোনটি বোঝায় বা নিচের কোনটি পিট মেমব্রেন, সেটা হবে কিন্তু মধ্য পর্দা। পিট মেমব্রেন বা মধ্য পর্দা দুইটা একই। আর এই যে পিট পেয়ার, একে কি বলা হচ্ছে? কূপ এলাকা এবং প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। পিট পেয়ার এটা হলো কূপ এলাকা, এটা সবচেয়ে প্রাচীরের পাতলা এলাকা। সবচেয়ে পাতলা এলাকা পিট পেয়ার বা কূপ এলাকাটা প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। তো এই ছিল কোষ প্রাচীরের আরো সম্পর্কিত আরো কিছু গঠন। এখন দেখো যে এই প্রাথমিক প্রাচীরে আমরা কি কি দেখছি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন এই হেমিসেলুলোজে, এই যে হেমিসেলুলোজে আবার কিছু পলিস্যাকারাইড থাকে। হেমিসেলুলোজে আবার বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে। হেমিসেলুলোজে কি কি পলিস্যাকারাইড থাকে দেখো? জাইল্যান্স, আরাবান্স, আরাবান্স আর গ্যালাকট্যান্স। জাইল্যান্স জাই জাইল্যান্স আরাবান্স আর গ্যালাকট্যান্স। এই তিন রকমের গ্লাইকোপ্রোটিন পলিস্যাকারাইড থাকে। এই তিন রকমের পলিস্যাকারাইড থাকে কোথায়? হেমিসেলুলোজে। হেমিসেলুলোজে যদি এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটি হেমিসেলুলোজে বিদ্যমান নয়, তাহলে এই তিনটা অপশন থাকবে আর যে কোনো একটা হয়তো থাকবে, সেটা ওই যে আলাদা অপশনটা থাকবে সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে হেমিসেলুলোজে কি কি থাকে? জাইল্যান্স, আরাবান্স এবং গ্যালাকট্যান্স নামক পলিস্যাকারাইড থাকে। আর এই কোষ প্রাচীরের ক্ষেত্রে জাইলোগ্লুকান নামক একটা পদার্থ আছে। এই জাইলোগ্লুকান কি করে? কোষ প্রাচীর গঠনে জাইলোগ্লুকান কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো এই ছিল দেখো আমাদের ছোট ছোট কিছু এমসিকিউ। এমসিকিউ গুলা পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে। আর পাশাপাশি আমি তোমাদেরকে দাগানো বই পিডিএফটা ইনশাআল্লাহ দিয়ে দিব। তো ওখান থেকে তোমরা যে দাগানো লাইনগুলো, মার্ক করা বেশি ইম্পর্টেন্ট লাইনগুলো, সেগুলো পড়বা। আর এই পার্টটুকু জাস্ট আমি তোমাদেরকে বুঝাই দিলাম, এবং কিছু কিছু বেশি ইম্পর্টেন্ট যেগুলো পার্ট, সেগুলোর মাধ্যমে তোমরা আশা করি বুঝে গেছো। এখন দেখো যে কোষ প্রাচীর তো তুমি বুঝলে, এখন কোষ প্রাচীরের আরো একটা গঠন আছে, সেটাকে বলা হয় কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখন আমরা সেটাতে আসি যে কোষ প্রাচীরের গঠন সূক্ষ্ম গঠন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই সূক্ষ্ম গঠনটা এটা আবার কি জিনিস? কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন হলো, আমরা কি দেখছি? কোষ প্রাচীরের প্রধান উপাদান ছিল সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ছিল? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ হলো প্রধান উপাদান। সেলুলোজ হলো প্রধান উপাদান। তো কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। এই সেলুলোজ কি? সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দ্বারা গঠিত। সেলুলোজ কয় কার্বন বিশিষ্ট? সেলুলোজ হলো 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের একটি অসংখ্য অণু দ্বারা সেলুলোজ গঠিত। সেলুলোজ বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দ্বারা গঠিত বা বিটা ডি গ্লুকোজের একটা পলিমার। সেলুলোজ কিসের পলিমার? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ। তো এই যে কি বিটা ডি, আলফা ডি, এই ওয়ার্ডগুলো তোমরা এখন বুঝবে না, এটা জাস্ট এখানে দেখে রাখো। এগুলো কোষ রসায়ন অধ্যায় আছে। বিটা ডি, আলফা এল, বিটা এল, এরকম অনেক প্রকারভেদ আছে। তো যাই হোক, তো গ্লুকোজটা কিসের পলিমার? বিটা ডি গ্লুকোজের। সেলুলোজটা বিটা ডি গ্লুকোজের পলিমার, আর সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। এখন দেখো প্রায় 100টা সেলুলোজ মিলে গঠন করে ক্রিস্টালাইন মাইসেলি। তো এই চক্রটা, এটা একটু চক্রের মতো আছে বলতে পারো। এটা একটু এভাবে মনে রাখবে। দেখো সেলুলোজ প্রথমে গঠন ছিল সেলুলোজ, তারপরে আসবে ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি মাইসেলি দেখো সেলুলোজ 100টা, এর মধ্যে 100টা সেলুলোজ মিলে কি গঠন হয়? ক্রিস্টালাইন মাইসেলি। 100টা সেলুলোজ নিয়ে ক্রিস্টালাইন মাইসেলি। তারপরে কি আছে? মাইসেলি থেকে হবে মাইক্রোফাইব্রিল। মাইসেলি থেকে কি হবে? মাইক্রোফাইব্রিল। মাইসেলি থেকে হবে মাইক্রোফাইব্রিল। মাইসেলি থেকে কি হবে? মাইক্রোফাইব্রিল। দেখো মাইসেলি থেকে কি? মাইক্রোফাইব্রিল। মাইসেলি থেকে মাইক্রোফাইব্রিল। কয়টা মাইসেলি মিলে? 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন হবে। 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল।
তারপরে এই 250টায় যে মাইক্রোফাইব্রিল হলো, এখন এই মাইক্রোফাইব্রিল থেকে আবার আসে আরেকটা ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো মানে হচ্ছে ছোট, মনে রাখবার, ম্যাক্রো মানে হলো বড়। তো ম্যাক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিলের পরে আসে ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল আবার কয়টা দ্বারা গঠিত? 250টা মাইক্রোফাইব্রিল নিয়ে ম্যাক্রোফাইব্রিল গঠিত। তারপরে আবার অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে পরে ম্যাক্রোফাইব্রিল থেকে কি হয়? তন্তু। তন্তু বা ফাইবার, তন্তু বা ফাইবার। তাহলে আমরা বুঝলাম প্রথমে সেলুলোজ হলো কোষপ্রাচীরের গাঠনিক বা প্রধান উপাদান। আর 100টা সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন মিলে কি গঠন করে? ক্রিস্টালাইন মাইসেলি। তারপরে 20টা মাইসেলি মিলে কি গঠন করে? মাইক্রোফাইব্রিল। আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে ম্যাক্রোফাইব্রিল। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল একত্রিত হয়ে কি গঠন করে? তন্তু বা ফাইবার। এখন এই যে আমরা ক্রিস্টালাইন মাইসেলিটাকে দেখলাম, এই ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একক বা ক্ষুদ্রতম একক। মাইসেলিকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। আর যদি বলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক, তাহলে অ্যান্সার হবে আমাদের এই যে মাইসেলি। তাহলে কোষ প্রাচীরে আমরা দুইটা জিনিস পড়লাম, বা এমসিকিউ এর জন্য প্যাচ লাগতে পারে। কোষ প্রাচীর প্রধান উপাদান সেলুলোজ, আর ক্ষুদ্রতম উপাদান কি? মাইসেলি। 100টা দেখো, 100টা সেলুলোজ চেইন মিলে গঠন হয় ক্রিস্টালাইন মাইসেলি। 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে কি হয়? তন্তু। এখন দেখো আমরা এই সম্পর্কে জানলাম। এবার আমাদের দেখতে হবে কোষ প্রাচীরের কিছু কাজ, বা কোষ প্রাচীর মোটামুটি কি কি কাজ করে। তো কোষ প্রাচীরের কাজ যদি আমি একটু দেখার চেষ্টা করি, দেখো, দেখানোর চেষ্টা করি। তো কোষ প্রাচীরের কাজের মধ্যে প্রথমে পাবা একটা কোষ প্রাচীর বা একটা কোষের কাজ কি? উদ্ভিদটাকে রক্ষা করা। মূল কাজ কিন্তু এটাই, যে উদ্ভিদকে রক্ষা করা। যা আমাদের শরীরে যে একটা আবরণ আছে, চামড়া আছে আমরা যাকে বলি, সেটার কাজ কি? আমাদের শরীরের ভিতরের যে মাংসপেশি বা আমাদের নালী, সেগুলোকে ওর রক্ষা করতেছে, বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে, বাইরের তাপ, চাপ, স্পর্শ সবকিছু থেকে সে রক্ষা করতেছে। তেমনি উদ্ভিদের এই কোষ প্রাচীরটা উদ্ভিদের একটা বাহ্যিক প্রোটেক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ বাহিরের যত রকমের তাপ, চাপ, যত প্রতিকূলতা আছে সবকিছুর বিপরীতে মোকাবেলা করতে সাহায্য করে আমাদের কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীর মূলত কাজ হলো এই উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, শক্তি দেওয়া। তারপর আরেকটা কাজ হলো উদ্ভিদ আকৃতি, আকৃতি প্রদান করা, উদ্ভিদকে আকৃতি দান করা। কোষ প্রাচীরের কাজ হলো উদ্ভিদকে আকৃতি দান করা। কোষ প্রাচীরটা কেমন হচ্ছে, লম্বাটে হলো নাকি গোলাকার হলো, বৃত্তাকার হলো, যেমন খুশি তেমন হোক, সেটার উপরে উদ্ভিদের একটা নির্দিষ্ট আকৃতি দান করে। কারণ কোষ প্রাচীর একটা দৃঢ় অবলম্বন। তো কোনো কিছু যখন দৃঢ় অবস্থায় থাকে তখনই কিন্তু তার একটা নির্দিষ্ট বা ডেফিনিট একটা আকার থাকে। আর কোনো কিছু যখন ধরো অনেক স্মুথ, তখন কিন্তু বারবার সে আকারটা, আকৃতিটা চেঞ্জ করতে থাকে, তার ফিক্সড কোনো আকৃতি থাকে না। তাহলে দেখো কোষপ্রাচীর প্রধান কাজ কি? কোষপ্রাচীর প্রধান কাজ হলো উদ্ভিদকে আকৃতি দান করে, উদ্ভিদকে আকৃতি দান করে। তারপরে আমরা যদি সেকেন্ড কাজটা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবা যে সজীব বস্তুকে রক্ষা করে। কোষপ্রাচীর বলছি তো বাহিরের আবরণ, তাহলে উদ্ভিদের ভিতরে যত কোষ, সজীব বস্তু, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম সবকিছুকে রক্ষা করতেছে কোষপ্রাচীর। ভিতরের সজীব বস্তুকে রক্ষা করে, কোষের ভিতরের সজীব বস্তু রক্ষা করে, কোষের ভিতরের সজীব বস্তু রক্ষা করে, যে সজীব বস্তু রক্ষা করে। তারপরে দেখো কি আছে, আকৃতি দান করলো, সজীব বস্তু রক্ষা করলো, তারপরে উদ্ভিদকে শক্তি ও দৃঢ়তা প্রদান করে। শক্তি ও দৃঢ়তা প্রদান, উদ্ভিদকে শক্তি ও দৃঢ়তা প্রদান। ওই যে দৃঢ় থাকার কারণেই কিন্তু ওর একটা নির্দিষ্ট আকৃতি আমরা পাচ্ছি। উদ্ভিদকে শক্তি ও দৃঢ়তা প্রদান করে। তারপরে আরো কিছু কাজ আছে। আরো হলো দেখবে এটা খনিজ লবণ ও খনিজ লবণ শোষণ, পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। তারপরে কোষ প্রাচীরের মধ্যে বহি এবং অন্ত, অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন যে বস্তু চলাচল করে, অর্থাৎ কোষের বাইরে থেকে কোষের ভিতরে যে বিভিন্ন রকমের বস্তু ঢোকে, তো এই চলাচলটা কোষ প্রাচীর নিয়ন্ত্রণ করে। তাহলে আরো কি আছে, খনিজ লবণ, পানি ও খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। পানি ও খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, পানি ও খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। পানি ও খনিজ লবণ পরিশোষণে এটি সাহায্য করছে।
তারপরে আরো একটা কাজ আছে, সেটা দেখে নাও। সেই কাজটা হলো বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। অর্থাৎ এই কোষ প্রাচীরের একটা পার্ট আছে বা অংশ আছে যেটার নাম হলো প্লাজমোডেসমাটা। তো এই প্লাজমোডেসমাটা কি হিসেবে কাজ করে? এটি বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। বাইরে থেকে বিভিন্ন উদ্দীপনা ভিতরে নেয়, ভিতরের বিভিন্ন উদ্দীপনা সে বাহিরে বের করে দেয়, এরকম একটা উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে। তো উদ্দীপনা বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। বহি ও বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে। এই ছিল কোষ প্রাচীরের কিছু কাজ। তো এই কাজগুলো একটু এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউ তো অনেক সময় আসে যে নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ নয়, বা যে কোনো একটা কাজ দিয়ে বলে যে, ধরো বলে দিছে যে উদ্ভিদকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করা কোন অঙ্গাণুর কাজ, উদ্ভিদের কোন অঙ্গের কাজ, তাহলে অ্যান্সার কিন্তু হবে কোষ প্রাচীর। আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে দেখলাম যে আকৃতি দান করে, সজীব বস্তু রক্ষা করে, শক্তি ও দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে এবং বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক হিসেবে কাজ করে। এগুলো ছিল কোষ প্রাচীরের কাজ। এর মাধ্যমে কিন্তু আমাদের কোষ প্রাচীরের টোটাল যে বৈশিষ্ট্য আলোচনা সবকিছু কিন্তু শেষ হয়ে গেল। আবার একটু আমি সামারি করি, প্রথম থেকে যদি দেখার চেষ্টা করে দেখো যে কোষ প্রাচীরের গঠন বা গাঠনিক চিত্র যদি আমাদেরকে আঁকাতে বলে তাহলে আমরা যেভাবে আঁকাবো। তাহলে এই যে এইভাবে আঁকাবা, এই যে আমাদের কোষ প্রাচীর, তারপরে দেখো কোষ প্রাচীর মধ্য বরাবর এই পর্দাটাকে আমরা কি বলতেছি? মধ্য পর্দা, একদম মাঝের অংশ। তারপরে মধ্য পর্দাকে ঘিরে আছে প্রাথমিক প্রাচীর, এটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো। তারপরে আবার প্রাথমিক প্রাচীরকে ঘিরে আছে সেকেন্ডারি প্রাচীর, এটা 5 থেকে 10 মাইক্রোমিটার পুরো। আর এই দুইটা যে ফাঁকা জায়গা বা ছিদ্র, একটাকে বলা হয় পিট পেয়ার, আরেকটা হচ্ছে পিট মেমব্রেন। পিট মেমব্রেনের আরো একটা নাম, অপর নাম হচ্ছে মধ্য পর্দা। আর পিট পেয়ারটা এই প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। এখন দেখো কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা কয়টা স্তর দেখেছি? 3টা স্তর। একটা হলো মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। মধ্য পর্দা গঠিত ফ্র্যাগমোপ্লাস্ট এবং প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস দ্বারা। এই ফ্র্যাগমোপ্লাস্ট আসে সাইটোপ্লাজম থেকে, আর প্যাকটিন জাতীয় ভ্যাসিকলস আসে গলগি বডি থেকে। তারপরে দেখো প্রাথমিক প্রাচীর 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু এবং কি কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। তারপরে এখান থেকে আমরা দেখে ফেলছি যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে কি কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন আর এই যে প্যাকটিন। সেলুলোজ থাকে 40%, হেমিসেলুলোজ 20%, গ্লাইকোপ্রোটিন 10%, আর এই যে প্যাকটিন এটা হলো 30%। তারপর দেখো সেকেন্ডারি প্রাচীর 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। এটা কি দ্বারা গঠিত? সেলুলোজ আর লিগনিন। তারপর আমরা কোষপ্রাচীরের কিছু সূক্ষ্ম গঠন দেখছি। সূক্ষ্ম গঠন কি? কোষপ্রাচীরের প্রধান উপাদানই তো হলো সেলুলোজ। কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো আমাদের সেলুলোজ কোষপ্রাচীরের প্রধান উপাদান। তারপরে কি দেখলাম? সেলুলোজ তো থাকলো। 100টা সেলুলোজ মিলে কি গঠন করে? ক্রিস্টালাইন মাইসিলি। পরে 20টা মাইসিলি মিলে কি গঠন করে? মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে কি গঠন করে? ম্যাক্রোফাইব্রিল। তারপরে অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে আলটিমেটলি তন্তু গঠন করতেছে। এই ছিল কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হলো মাইসিলিকে বলা হচ্ছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলকে বলা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তারপরে আমরা এখানে দেখলাম যে আরো একটা পার্ট আছে, সেটা হলো জাইলোগ্লুকান। এই জাইলোগ্লুকানটা আবার কি হিসেবে কাজ করে? জাইলোগ্লুকান কাজ করে প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে। জাইলোগ্লুকান কাজ করে প্রাচীর গঠনে কি হিসেবে? ক্রস লিঙ্ক হিসেবে। জাইলোগ্লুকান ক্রস লিঙ্ক হিসেবে, প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে নিচে কোনটি কাজ করে? তাহলে অ্যান্সার হবে জাইলোগ্লুকান। তো এই ছিল দেখো তোমাদের ছোটখাটো এমসিকিউ সহ আমাদের কোষ প্রাচীরের যাবতীয় আলোচনা। আর এখানে হলো আমাদের কোষ প্রাচীরের কাজ। এখানে আমি কোষ প্রাচীর কাজটা উল্লেখ করছি। এই কাজটা এমসিকিউর জন্য বা খ নাম্বারের জন্য একটু গুরুত্বপূর্ণ। খ নাম্বার অনেক সময় আসে যে কোষ প্রাচীরের কাজ লিখো, তো সেক্ষেত্রে আমরা আশা করি এটা পারবো। এখন আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। পরবর্তী টপিক্স দেখবা আছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টটা কি? এই যে কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে তাকে আমরা বলতেছি প্রোটোপ্লাস্ট, অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সবই হলো আমাদের প্রোটোপ্লাস্ট। এবার আমরা আসি প্রোটোপ্লাস্টে। প্রোটোপ্লাস্ট
তাহলে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে দেখবা অনেক কিছু আছে। একটা হলো প্রোটোপ্লাজম আছে, আর একটা হলো নির্জীব অপ্রোটোপ্লাজমিক বস্তু, অর্থাৎ একটা সজীব বস্তু আর একটা নির্জীব বস্তু। সজীবের মধ্যে সজীব বস্তুগুলো কোনটি? প্রোটোপ্লাজম। আর নির্জীব বস্তুগুলো আলাদা, অপ্রয়োজনীয় পদার্থ। এটা আমরা কিন্তু গত ক্লাসের ছকেও দেখছি যে সজীব বস্তু কোনগুলো ছিল, নির্জীব বস্তু কোনগুলো ছিল, তারপরে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কিছু ছিল, ঝিল্লিবিহীন অঙ্গাণু কিছু ছিল, এগুলো কিন্তু আমরা দেখছি। তো যাই হোক, এখন দেখো এই প্রোটোপ্লাস্টের মধ্যে আবার কি আছে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হলো কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এখন আমরা আসি প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কে আবিষ্কার করছে? প্রোটোপ্লাজম আবিষ্কার করছেন বিজ্ঞানী পারকিনজে। বিজ্ঞানী পারকিনজে। প্রোটোপ্লাজম আবিষ্কার করছে কে? বিজ্ঞানী পারকিনজে প্রোটোপ্লাজম আবিষ্কার করছেন। আর এই প্রোটোপ্লাজমকে বলা হয় কি? জীবনের ভৌত ভিত্তি। জীবনের ভৌত ভিত্তি, এগুলোতে যে ছোট ছোট এমসিকিউ এর জন্য এগুলো একটু মনে রাখতে হবে। জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। আর প্রোটোপ্লাজম কিন্তু ভৌত ভিত্তি। আর পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। পানি হলো ফ্লুইড অফ লাইফ, আর জীবনের ভৌত ভিত্তি কি? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমকে প্রথমে আবার আরেকজন বিজ্ঞানী আরেকটা নামে অভিহিত করেন। প্রোটোপ্লাজমকে সারকোট, এই প্রোটোপ্লাজমকে সারকোট নামে অভিহিত করেন। সারকোট, সারকোট নামে অভিহিত করেন কে? ফেলিক্স ডুজারডিন। ফেলিক্স ফেলিক্স ডুজারডিন। প্রোটোপ্লাজমকে সারকোট নামে অভিহিত করেন ফেলিক্স ডুজারডিন। ফেলিক্স ডুজারডিন। ফেলিক্স ডুজারডিন প্রোটোপ্লাজমকে সার্কোট নামে অভিহিত করেন ফেলিক্স ডুজারডিন। আর প্রোটোপ্লাজম নাম কে দেন? প্রোটোপ্লাজম নাম দেন বিজ্ঞানী পারকিনজে। প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, আর পানিকে বলা হচ্ছে ফ্লুইড অফ লাইফ। এগুলো ছিল প্রোটোপ্লাজম সম্পর্কিত কিছু ছোট ছোট এমসিকিউ। আর প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা তোমরা বই দেখলে দেখতে পারবা যে কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজম কেমন? প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধ স্বচ্ছ। প্রোটোপ্লাজম হলো অর্ধ স্বচ্ছ, অর্ধ স্বচ্ছ। তারপরে এটা হলো আঠালো, জেলির ন্যায়। প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায়। অর্ধ স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায়। জেলির ন্যায় অর্ধ তরল। এটা অর্ধ স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায়, জেলির ন্যায় অর্ধ তরল, জেলির ন্যায় অর্ধ তরল এবং কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। কলয়েডাল ধর্মী, কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। এটা কিন্তু সজীব। প্রোটোপ্লাজম কিন্তু সজীব, নির্জীব নয়। প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো সবগুলো কিন্তু সজীব। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞার মধ্যে আমরা কি কি দেখলাম? প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধ স্বচ্ছ, প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায়। প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ, এই যে প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ। হ্যাঁ, সরি সরি সরি, যে দেখো প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম আমাদের অর্ধ স্বচ্ছ আঠালো, তারপর অর্ধ স্বচ্ছ আঠালো, জেলির ন্যায়, অর্ধ তরল, কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা কিন্তু আমরা দেখে ফেলাম যে প্রোটোপ্লাজম কি? অর্ধ স্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধ তরল। অর্ধ স্বচ্ছ প্রোটোপ্লাজম কি? অর্ধ স্বচ্ছ আঠালো, জেলির ন্যায় অর্ধ তরল এবং কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। সজীবটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সজীব না বললে কিন্তু এটার সংজ্ঞাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সঠিক হবে না। তাহলে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে ছোট 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 গঠন বা আলাপ আলোচনা আমাদের এখানে শেষ হলো। এখন আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটাই হলো আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এতক্ষণ বললাম প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের পরে কি থাকে? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, বায়োমেমব্রেন, অনেকগুলো এটার নাম আছে। তার আগে আমাদেরকে একটু দেখতে হবে ওই যে প্রোটোপ্লাজমের চলন নামে একটা টপিক আছে। প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজমের চলন। এই প্রোটোপ্লাজমের চলন কয় প্রকার? চলন হলো দুই প্রকার। প্রোটোপ্লাজমের চলন হলো দুই প্রকার। এটাকে বলা হয় একমুখী আবর্তন। একমুখী প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় একমুখী আবর্তন,
চলন বা আবর্তন, তারপর একমুখী আবর্তন, আরেকটা হলো বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তন, একমুখী আবর্তন আর হলো বহুমুখী আবর্তন। বহুমুখী আবর্তন এই দুই প্রকার হয় প্রোটোপ্লাজমের চলন। তো একমুখীটা কি? যখন একটা প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট একদিকে, ধরো এই যে একটা কোষ গহ্বর, এই কোষ গহ্বরকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট প্রাচীরের আশেপাশ ঘিরে একদিকে সে চলাচল করতেছে, একদিক বরাবর সে চলাচল করতেছে একটা গহ্বরকে কেন্দ্র করে, তখন তাকে বলা হয় একমুখী আবর্তন। আর বহুমুখী আবর্তন হলো অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে চলতেছে। ধরো এখানে একটা গহ্বর, এখানে একটা গহ্বর, সে একবার এটাকে কেন্দ্র করে চলে, একবার এটাকে কেন্দ্র করে চলে, একবার এটাকে কেন্দ্র করে চলে। তো অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে যখন চলে তখন তাকে বলা হয় বহুমুখী আবর্তন। তো আমাদের এটা জানা দরকার, আমাদের জানতে হবে উদাহরণগুলো। একমুখী আবর্তন কোথায় হয়? একমুখী আবর্তন হয় পাতা ঝাঁঝি। একমুখী আবর্তন কোথায় হয়? একমুখী আবর্তন হয় পাতা ঝাঁঝিতে। পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি নামক একটা উদ্ভিদ, এতে কি হয়? একমুখী আবর্তন। আর বহুমুখী আবর্তন হয় ট্রেইডস্কেনশিয়া, ট্রেইডস্কেনশিয়া, ট্রেইডস্কেনশিয়াতে। এই দুইটা উদ্ভিদ, একটা উদ্ভিদ হলো পাতা ঝাঁঝি, এখানে হয় একমুখী আবর্তন, আর বহুমুখী হয় ট্রেইডস্কেনশিয়া। তো এই দুটো ছিল প্রোটোপ্লাজমের চলন সম্পর্কিত আলোচনা। এই দুটো এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। এখন আমাদের আসতে হবে যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিতে। তো এটা একটা বিস্তর টপিক, বা এই প্লাজমা মেমব্রেন সম্পর্কিত অনেক অনেক মডেল আছে। মূলত আমরা কিন্তু জানি যে প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট। তো অনেক বিজ্ঞানী এই দ্বিস্তরটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচে কি থাকে দেখো, উপরে নিচে দুইটা পাউরুটি থাকে, উপরে একটা নিচে একটা পাউরুটি থাকে, আর মাঝখান বরাবর এই যে ধরো আমি একটা মনে করো স্যান্ডউইচ আঁকাচ্ছি, এই যে উপরে নিচে, যে উপরে আর নিচে এরকম দুইটা পাউরুটির স্লাইস থাকে, উপরে নিচে দুইটা পাউরুটির স্লাইস থাকে, আর মাঝখানে ধরো কিছু একটা থাকে, মাঝখানে এরকম কিছু একটা থাকে, মাঝখানে এরকম কিছু কিছু পদার্থ থাকে, ডিম থাকে, মুরগির মাংস, এরকম কিছু 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 জিনিস থাকে। তো এটা বলা হচ্ছে স্যান্ডউইচ। তো এই কোষ প্রাচীর বা কোষ ঝিল্লিটা সেম টাইপের, যে কোষ ঝিল্লির বাহিরের দিকে একটা আবরণ থাকে, ভিতরের দিকে একটা আবরণ থাকে, আর মাঝখানে সজীব বস্তুগুলো থাকে, মাঝখানে বরাবর তার সজীব বস্তুগুলো থাকতেছে। তো এই সম্পর্কে তো অনেক মডেল আছে, কিছু মডেলকে বলা হয় স্যান্ডউইচ মডেল। তারপরে আমরা আরো দেখবো যে ব্যানসনস মডেল, লিনাডার সিঙ্গার্স মডেল, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, এরকম অনেক মডেল আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিটা কে আবিষ্কার করছেন, বা কোষ ঝিল্লি আসলে কি জিনিস। তো দেখো কোষ ঝিল্লি যদি আমি একটু দেখার চেষ্টা করি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি কি মোটামুটি ওই প্রোটোপ্লাজম টাইপের একটা। কোষ ঝিল্লি কি? প্রোটোপ্লাজম, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন গঠিত সজীব দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে বলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। অর্থাৎ প্রোটোপ্লাজমকে ঘিরে যে দ্বিস্তরী আবরণ থাকে তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আর এই কোষ ঝিল্লি কে আবিষ্কার করছেন বা কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কার্ল নাগেলি এবং ক্র্যামার। কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কার্ল নাগেলি অ্যান্ড ক্র্যামার, কার্ল নাগেলি অ্যান্ড ক্র্যামার, কার্ল নাগেলি আর ক্র্যামার, এই দুজন বিজ্ঞানী কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তারপরে অনেকে আবার একে বায়ো মেমব্রেন বলতে চান, অনেকে প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন। তো আমাদের মূলত এখান থেকে যেটা দরকার, যে কোষ ঝিল্লির আলাদা আলাদা কিছু যে এক্সট্রা নামগুলো আছে, এই নামগুলো আমাদের জানা দরকার। এগুলো কি কি বলা আছে দেখো, কোষ ঝিল্লি আরো কিছু নাম আছে, তাকে বলা হয়, একটা হলো বায়ো মেমব্রেন, বায়ো মেমব্রেন, বায়ো মেমব্রেন, তারপরে বলা হয় প্লাজমা লেমা, প্লাজমা লেমা, তারপরে প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, বায়ো মেমব্রেন, তারপরে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এই এই যে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটাতে প্রত্যেকটা অঙ্গাণুর অনেক অনেক নাম আছে। ধরো প্রত্যেকটা অঙ্গাণু দুইটা তিনটা বা একটা দুইটা করে নাম আছে, আলাদা নাম, অপর নাম। এই অপর নামগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অপর নামটি কোশ্চেন ভরি ভরি কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসে অপর নাম থেকে। তো এই কোষ ঝিল্লির অপর নামগুলো আমরা কি কি দেখে ফেললাম? বায়ো মেমব্রেন, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, এগুলো হচ্ছে কোষ ঝিল্লির অপর নাম। তো কোষ ঝিল্লি সম্পর্কিত কিছু মডেল আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মডেলকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য বা একদম আধুনিক যে মডেলটা, যেটা সবাই সর্বজন স্বীকৃত, সেই মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এছাড়া আরো কিছু মডেল আছে, যেমন অনেক মডেল দেখবা যে কোষ ঝিল্লি মডেল হচ্ছে একটা স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ
স্যান্ডউইচ মডেল। তো স্যান্ডউইচ মডেলটা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এই যে এরকম দুই পাশে দুইটা আবরণ থাকে, মাঝখান বরাবর যেরকম স্যান্ডউইচে কোনো পদার্থ থাকে, ঠিক সেম ওই রকম দুই পাশে দুইটা আবরণ আর মাঝখান বরাবর সজীব বস্তুগুলো থাকে, একে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। তো এই স্যান্ডউইচ মডেলটা কে দিয়েছেন? স্যান্ডউইচ মডেল দিয়েছেন বিজ্ঞানী ড্যানিয়েলি অ্যান্ড ড্যাভসন, বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাভসন, বিজ্ঞানী ড্যানিয়েল এবং ড্যাভসন। আর এই স্যান্ডউইচ মডেল দেওয়া হয়েছে 1935 সালে। এখানে সব সাল গুরুত্বপূর্ণ না, কিছু কিছু সাল গুরুত্বপূর্ণ। কলেজের এক্সাম গুলোর ক্ষেত্রে সাল কখনো বোর্ড এক্সামে বা তোমার অ্যাডমিশনে আসে না, কিন্তু কলেজের এক্সাম গুলোর জন্য মাঝে মাঝে আমাদের একটু সাল প্রয়োজন হয়। তো আমরা সবকিছুই শিখবো। স্যান্ডউইচ মডেল কে দিয়েছেন? ড্যানিয়েল এন্ড ড্যাভসন। এবং কত সালে? 1935 সালে। আরো কিছু মডেল আছে এই সম্পর্কিত, আরো মডেল কি বেনসনস মডেল, বেনসনস মডেল, স্যান্ডউইচ মডেল, বেনসনস মডেল। আর একটা আছে লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল। এই যে লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল বা লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, লিনার্ড, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, সিঙ্গার্স মডেল। তো এই মডেলটারও একটু সাল জানতে হবে। এই মডেলটা দেওয়া হয়েছে 1966 সালে। লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল এটা আলাদা। আর ফ্লুইড মোজাইক মডেল সেটা দিয়েছেন জে সিঙ্গার এবং জিএল নিকলসন। অর্থাৎ সিঙ্গার এবং নিকলসনের মডেলকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তাহলে লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল কত সালে? 1966 সালে। তারপরে দেখবা রবার্টসনের হাইপোথেসিস, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস। রবার্টসন কি মডেল দিয়েছেন? ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, অর্থাৎ তার মডেলটার নাম ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস। তারপরে আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল, সেটা হলো লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, সিঙ্গার এবং নিকলসনের মডেল, সিঙ্গার অ্যান্ড নিকলসন মডেল, সিঙ্গার অ্যান্ড নিকলসনের কি মডেল? ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, লিনার্ড এবং সিঙ্গার্সের ফ্লুইড মোজাইক মডেল। আর এই মডেলটা কত সালে দেওয়া হয়েছে? 1972 সালে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানকার মধ্যে অন্যগুলো এমসিকিউতে আসুক বা না আসুক, এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোষ ঝিল্লির যে সর্বজন স্বীকৃত মডেল, তার নাম কি? তার অ্যান্সার হবে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছেন? সিঙ্গার অ্যান্ড নিকলসন। ফ্লুইড মোজাইক মডেল কত সালে প্রবর্তিত হয়? 1972 সালে। দেখো এই একটা লাইনের মাধ্যমে আমাদের 3টা এমসিকিউ কিন্তু শেষ হয়ে গেল। এখন এই যে ফ্লুইড মোজাইক মডেলটা, আমরা এর আগে কি দেখলাম? কোষ প্রাচীরের গঠন দেখছি। এখন আমাদের এই ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লির এই গঠনটাও দেখতে হয়, বা এক্সামে অনেক অনেক বেশি আসে এটা। তো এক্সামে কি আসে যে কোষ ঝিল্লির গঠন বর্ণনা করো। তো কোষ ঝিল্লির গঠন বলতে তখন তোমাদেরকে এই যে ফ্লুইড মোজাইক মডেল দিতে হবে, বা এরকম দিতে পারে কোষ ঝিল্লির সর্বজন স্বীকৃত মডেল ব্যাখ্যা করো, কোষ ঝিল্লির আধুনিক মডেল ব্যাখ্যা করো, এরকম অনেক কিছু বলতে পারে। তো যাই হোক, এই যে সিঙ্গার অ্যান্ড নিকলসনের যে ফ্লুইড মোজাইক মডেল, এর আরো কিছু নাম আছে। ফ্লুইড মোজাইক মডেলকে বলা হয় অনেক সময় হিমশৈল এর সঙ্গে তুলনা করা হয়, সমুদ্রে ভাসমান হিমশৈল। হিমশৈলের আরেকটা নাম কি? আইসবার্গ, বা এই মডেলটাকে বলা হয় আইসবার্গ মডেল, আইসবার্গ মডেল। অর্থাৎ ভিতরের যে একটা তরল তরল পদার্থের মধ্যে আবরণগুলো ভাসতে থাকে, বা লিপিড প্রোটিন এগুলো ভাসতে থাকে। তো সমুদ্রের পানিতে যেরকম বরফের খণ্ডগুলো ভাসতে থাকে, তো এখানেও ঠিক সেরকম তরল পদার্থের মধ্যে লিপিড প্রোটিন এই খণ্ডগুলো ভাসতে থাকে, যার কারণে একে আইসবার্গ মডেল বা হিমশৈল মডেলও বলা হয়। তো এই ছিল এই মডেলটার আরেকটা নাম, ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লির মডেল বা কোষ ঝিল্লির সর্বজন স্বীকৃত মডেল, আরেকটা হচ্ছে আইসবার্গ মডেল। তো অনেকগুলো নাম কিন্তু আমরা শিখে পেলাম। তো এই কোষ ঝিল্লির গঠনটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এটা তোমাদের চিত্র আঁকানোও শিখতে হবে, এবং গঠনগুলো সম্পর্কে একটু 2-4 লাইন করে জানতে হবে। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তোমাদের 13 নম্বর পেজ পর্যন্ত এটা পড়া থাকবে। আর পরের দিন বা নেক্সট ক্লাসে আমরা একদম কোষ ঝিল্লির মডেলটা সম্পর্কে পড়া শুরু করবো। কোষ ঝিল্লির মডেল আমরা আঁকাবো, কোষ ঝিল্লির মডেল আঁকানো শিখবো। তারপরে ধীরে ধীরে আমরা কোষ ঝিল্লির মডেল, তারপরে আরো যত অঙ্গাণু আছে কোষ ঝিল্লি থেকে, তারপরে আমরা কোথায় যাবো? কোষ ঝিল্লির ভিতরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভিতরে যত অঙ্গাণু আছে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর নিউক্লিয়াস, কোষ গহ্বর, এরকম অনেক অনেক অঙ্গাণু আমাদেরকে শিখতে হবে, প্রায় 10-12টা অঙ্গাণু। সেগুলো মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না, 2-3টা আছে যেগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমরা এমসিকিউ এর জন্য কিছু কিছু টপিক পড়বো বা কিছু কিছু লাইন পড়বো। সবগুলো
সবগুলো এখানে পড়ার দরকার নাই, বা সবগুলো পড়ে তুমি মনেও রাখতে পারবে না। এই জন্য আমাদেরকে বেছে বেছে পড়তে হবে, কারণ এই বায়োলজি কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটাতে অনেক অনেক টপিকস আছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কি জানো? যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, বা এই যে এত অঙ্গাণুগুলো আমরা পড়তেছি সবগুলোর অপর নাম। অপর নামগুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরো মেইন নামটা না দিয়ে অপর নাম দিয়ে দিবে, তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসের পড়াশোনা। আমাদের ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।